ওয়েলকাম টু জিপি টেক। আমি প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 তোমাদের ড্রাইভ অ্যান্ড প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের তোমাদের মডেল নম্বর 14 অর্থাৎ 14 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। তো চলো, আজকের আমি তোমাদের 14 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করার পূর্বে আমি বলে রাখি যে ইতিপূর্বে আমি মোট তোমাদের 13টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার যে পুরোনো ভিডিওগুলো দেখার চেষ্টা করো, যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় তোমাদের অনেকটা সাহায্য করবে। তো চলো, আজকে আমি তোমাদের 14 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন কি বলা আছে, একটি ফিতের এত অংশের দৈর্ঘ্য এত মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা করব। এখান থেকে প্রশ্ন তোমাদের বলেছে বলেছে একে 7/8 অংশ, 7/8 অংশ 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 সমান কত মিটার? 56 মিটার হয়ে থাকে। তাহলে এত অংশ অর্থাৎ এক অংশ হলে কত হবে, মানে সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কি করব, তাহলে 56/7/8 মিটার বা 56 ইন্টু 8/7, 8 সাথে 56, 8 আর সমান 28 64, 64 মিটার। বুঝেছো? তোমাদের অ্যান্সার হবে 64। তাহলে অপশান নম্বর কোনটা সঠিক উত্তর? তোমাদের 64, অপশান নম্বর বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 2 দিকের প্রশ্ন কি বলা আছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবিসি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে এবি বাই এসি এর মান কত? তাহলে চলো, এবি বাই এসি এর মানটা আমরা এক অপেক্ষা ছোট, একের সমান, এক অপেক্ষা বড়, কোনটিই নয়। চলো এক্ষেত্রে আমরা অ্যান্সারটা করে ফেলি। তাহলে বলা হচ্ছে একটি কোণ বলা হচ্ছে 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে বি কোণ বলা হচ্ছে 90 ডিগ্রি। বি কোণ একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তার বি কোণ কত হচ্ছে? বি কোণ হচ্ছে তোমাদের এই বি কোণ মনে করো এটা হচ্ছে বি কোণ এ বি সি। এই বি কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। বি কোণ যদি 90 ডিগ্রি হয় বলা আছে এ বি, আর বলা আছে এই এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার এ বি সি কোণ 90 ডিগ্রি হলে এ বি বাই এসি এর মান কত হবে? এ বি বাই এসি অর্থাৎ এ বি বাই এসি অর্থাৎ এই বাহুটা দেখতে পাচ্ছি আমরা, এই বাহুটা সম্পূর্ণ, এটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, এসি অতিভুজ আর এ বি লম্ব। তাহলে এসি অতিভুজ অপেক্ষা লম্বটা নিশ্চয়ই ছোট হবে। সুতরাং এখানে অ্যান্সারটা তোমাদের কী হবে? অ্যান্সারটা এক অপেক্ষা ছোট হবে। এটা কিন্তু এসি এ বি বাহুটা কী হবে? এক অপেক্ষা ছোট হবে। তাহলে এক অপেক্ষা ছোট হবে, তোমাদের অপশন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে? এক অপেক্ষা ছোট হবে। এক অপেক্ষা ছোট হবে, তোমাদের অপশন নাম্বার এটা সঠিক উত্তর হবে, এক অপেক্ষা ছোট হবে। আরেকবার দেখো, এই একের থেকে কম ও বা এক অপেক্ষা ছোট হওয়ার কারণ হচ্ছে, আমি যেটা বললাম এসি বাহু সব থেকে বৃহত্তর বাহু। কারণ কি হচ্ছে, এসি হচ্ছে অতিভুজ অর্থাৎ সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। অতিভুজ সবসময় বড় হবে, এ বি আর বিসি অর্থাৎ লম্ব ও ভূমি অপেক্ষা অতিভুজ বাহুটা সব থেকে বড় হবে। তাই অতিভুজ নিচে আছে, কোনো সংখ্যার নিচের বাহুটা যদি বড় হয়, নিচের মানটা যদি বড় হয়, তাহলে ওপরটা যদি ছোট হয় অর্থাৎ এ বি লম্ব, তাহলে অতিভুজ অপেক্ষা ছোট হবে, তাই না? তাহলে সুতরাং বড় সংখ্যাকে দিয়ে যদি আমরা ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল কিন্তু সবসময় একের থেকে ছোট হবে। তাহলে এক্ষেত্রে দেখো, আমি যদি অতিভুজটা 7 সেমি ধরি, আর এক্ষেত্রে এই লম্বটা ধরো 4 সেমি ধরি, তাহলে এখানে কী হবে? 4/7। তাহলে কী হলো? 4কে 7 দিয়ে ভাগ করলে সবসময় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবে, প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়। আর তাই এখানে সমকোণী ত্রিভুজে এ সি অতিভুজ হওয়ার কারণে, আর এই বাহুর লম্ব, এই এ বি বাহুটা অর্থাৎ লম্বটা সবসময় ছোট হবে। এই বাহু অপেক্ষা এই বাহুটা সবসময় ছোট হবে, বুঝা গেছে? সেই কারণে গেছে যে এ বি বাহু সবসময় এসি বাহু অপেক্ষা ছোট হবে, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ জানি আমরা কি, যে সবসময় একের থেকে ছোট হয়, বুঝা গেছে? তাহলে পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, যে 3 দেখের প্রশ্ন, 3.14 সংখ্যাটি হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, মিশ্র আবৃত দশমিক সংখ্যা, আর না সসীম দশমিক সংখ্যা, না অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে চলো একটু আমরা গণিত করে দেখি যে এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি কী হতে পারে।
3.14 এটা কোন ভগ্নাংশের মান বলো তো? আমরা জানি 22/7। 22/7কে আমরা কি বলে? 3.14। এই 3.14, তাহলে 22.7কে অর্থাৎ 22কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 22কে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে 7 3 21, কত নাম হলো? 1 নাম হলো, দশমিক দিয়ে আমরা 0 নিলাম 10, 7 একে 7, কত নাম হলো? 3 নাম হলো, তাহলে এখানে দশমিক আছে 0 পাবো। 7 7 4 28, 7 3 21, 7 4 8, 7 3 21, 7 4 28, 28 কত নাম হলো? 2 নাম হলো, দশমিক আছে 0 পেলাম। তাহলে কত হচ্ছে? 7 2 14, একে 4 14, আবার 6 নাম হলো, দশমিক 0। তাহলে 7 6 42, আচ্ছা 7 6 42, 7 7 49, 27 56, 27 56, 4 নাম হলো, দশমিক 0। তাহলে কত হচ্ছে? 7 5 কত হচ্ছে? 35, 3 5 35। দেখতে পাচ্ছি আমরা ভাগ কাটছে না, ক্রমশই ভাগ চলছে। দেখতে পাচ্ছি একটা মিশ্র সংখ্যা, কখনো 1 বা 4 বা 2 8 এই পরপর দশমিক 5 দশমিক স্থান পর্যন্ত আমরা ভাগ করে গেলাম, 5 দশমিক স্থান পর্যন্ত ভাগ করে গেলাম, তবুও কিন্তু পৌনঃপুনিক বা কোনো সংখ্যা রিপিট আসছে না, কোনো সংখ্যা রিপিট আসছে না। সুতরাং এই অ্যান্সারটা কী হবে? এটা হবে তোমাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এর অ্যান্সারটা কী হবে? মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কোনটা আছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা? অপশন নম্বর বিটা সঠিক উত্তর, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বুঝেছে? পরের প্রশ্ন বলা আছে 4 থেকে প্রশ্ন দেখো, 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত লিপিয়ার ইয়ারগুলির সংখ্যা কত হবে? লিপিয়ার ইয়ারগুলির সংখ্যা হবে তোমাদের, আমরা 27 পর্যন্ত বলা আছে, 17 না 27। তাহলে চলো আমরা একটু আমরা বের করি কোনগুলো লিপিয়ার ইয়ার হতে পারে 2011 সাল থেকে। তাহলে 2011 সাল থেকে 2027 সালের পর্যন্ত, তাহলে 2011 সাল লিপিয়ার ইয়ার নয়, বিজোড় সংখ্যা কোনো লিপিয়ার ইয়ার হতে পারে না। তাহলে এরপর 12 কিন্তু অবভিয়াসলি লিপিয়ার ইয়ার, 2012 লিপিয়ার ইয়ার, তারপরে 2016 লিপিয়ার ইয়ার, তারপরে 2020 একটা লিপিয়ার ইয়ার, তারপরে 2024, আর 2028 আমাদের বলা হয়েছে 2027 পর্যন্ত। তাই কী পেলাম আমরা? কী সংখ্যাগুলো পেলাম? 2012, 2016, 2020, 2024, এই চারটি হবে তোমাদের যে তোমাদের লিপিয়ার ইয়ার। বুঝেছে? লিপিয়ার এই চারটি পেলাম আমরা। বুঝেছে? তাহলে এখানে অপশান দেওয়া রয়েছে, কতগুলো হবে অপশান দেখতে পাচ্ছি আমরা? 4টি হবে। পরবর্তী দেখো 5 থেকে প্রশ্ন, একটি পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতটি কী হবে? তাহলে ব্যস্তানুপাত বলা আছে, তাহলে একটি পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের কত হবে? 4 গুণ। যদি পেনের দৈর্ঘ্য হবে, আমরা যদি ধরি প্রথমে যদি আমরা পেনের দৈর্ঘ্য বলা আছে, পেনের দৈর্ঘ্য লিখি, তাহলে পেনের দৈর্ঘ্য কী হবে? পেনের দৈর্ঘ্য, তাহলে ঢাকনার দৈর্ঘ্যের কত গুণ? 4 গুণ। তাহলে ঢাকনার দৈর্ঘ্য যদি এক্স হয়, ঢাকনার দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি, এক্স একক ধরি, তাহলে পেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে 4x 4 গুণ বলা আছে, 4x একক। অতএব পেনের ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 4x কত হবে? এক্স কেটে দাও, কত হচ্ছে? 4:1। এটা হচ্ছে তোমাদের পেন ও ঢাকনার দৈর্ঘ্যের অনুপাত পেলাম। এর ব্যস্তানুপাত মানে কি? এর উল্টোটা হবে। ব্যস্তানুপাত কি হবে? এর ব্যস্তানুপাতটা হবে সমান 1:4। এর ব্যস্তানুপাতটা কি হবে? 1:4। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 6 থেকে প্রশ্ন বলা আছে কোনো অ্যান্সারটা অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে 1:4। 6 থেকে প্রশ্ন দেখো, এক্সকে 2 দিয়ে গুণ করলে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে। এক্সকে 2 দিয়ে গুণ করলে, এক্সকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি কোনটা হবে? চলো, তাহলে এখানে বলা আছে এক্সকে 2 দিয়ে গুণ করতে বলা হচ্ছে। এক্সকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2x হচ্ছে। এক্সকে যদি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2x, তারপর হচ্ছে গুণ করে গুণফলটি থেকে 3 বিয়োগ করব, -3, 3 বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে হলে বীজগাণিতিক রাশিমালাটি, তাহলে 2x - 3 হবে। 2x - 3 হবে। ঠিক আছে? 2x - 3 হবে।
তাহলে চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে, দুইয়ের দিকে চলে এলাম। দুইয়ের একেরটা 0.1 পৌনপণিক 2 3 পৌনপণিকে আর 1.3 পৌনপণিক কে ভগ্নাংশে আকারে প্রকাশ করো। এই দুটি সংখ্যাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে প্রথম প্রশ্ন কি বলা আছে, প্রথম সংখ্যাটা বলা আছে, প্রথম সংখ্যা বলা হচ্ছে দেখো, তাহলে 0.1 পৌনপণিক 2 3 পৌনপণিক। এই পরেরটা আমরা একটা একটা সমাধান করি। তাহলে আমরা কী করবো, প্রথম বাই দিব, তাহলে দশমিক বাদ দিয়ে মোট সংখ্যা কত আছে 1 2 3 মাইনাস দিয়ে দেবো। আর দশমিক মানে 1, তারপরে কতগুলো অঙ্ক আছে, 3টি অঙ্ক মানে 3টি শূন্য মাইনাস। তারপরে হচ্ছে দেখো এখানে উপরে কি লিখবে, যে প্রথম সংখ্যার মাথায় পৌনপণিক আছে তার সেই সংখ্যার পূর্বে কোনো সংখ্যা আছে কি, নেই, নেই মানে কি শূন্য বসিয়ে দাও। আর এখানে এখানে দশমিক মানে কি আমরা জানি 1, পৌনপণিক হচ্ছে 1, আর এর পরের অঙ্ক হচ্ছে জাস্ট দশমিকের পরের অঙ্কের মাথায় পৌনপণিক আছে, সুতরাং এর পর কোনো শূন্য বসবে না। তাহলে আমরা কি পেলাম, তাহলে এক্ষেত্রে পেলাম কি, তাহলে 123 পেলাম, আর নিচে পেলাম কি 999 পেলাম, 999। তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে, 3 4 12, 3 1 3, আর 3 3 9, 3 3 9, 3 3 9। তাহলে কত পেলাম আমরা, তাহলে এই ক্ষেত্রে পেলাম দশমিক সংখ্যাটা পেলাম কত হবে, সমান 41 বাই কত হবে 333। এরপরে যে আবৃত দশমিক ভগ্নাংশ বা সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1.3 পৌনপণিক, সমান বাই দেব। উপরে কিন্তু দশমিক আর পৌনপণিক বাদ দিলে টোটাল সংখ্যা থাকছে 13, মাইনাস যেখানে যে অঙ্কের মাথায় প্রথম পৌনপণিক আছে সেই সংখ্যার পূর্বে কোন অঙ্কটা আছে, 1 আছে, 1 লিখলাম আমরা, আর নিচে দশমিক মানে 1, এরপরে একটা অঙ্ক অর্থাৎ একটা শূন্য মাইনাস। আর দেখো এখানে আবার দশমিক মানে কি 1 ধরবো, আর পৌনপণিক অঙ্ক আর দশমিকের মাঝে কোনো সংখ্যা নেই, সুতরাং একই থাকবে, সমান কত হচ্ছে 13 থেকে 1 বাদলে কত হবে 12 হবে, আর এখানে 10 থেকে 1 বাদলে কত হবে 9 হবে, 9 হবে। তাহলে কত পেলাম আমরা, 3 3 9, 3 4 12 কত হবে, সমান 4 বাই কত হচ্ছে 3, 4/3 হচ্ছে। তাহলে এই দুটো আমরা সমান ভগ্নাংশ করতে পেরেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে 2 দিকে প্রশ্ন দেখো, যে 49 এবং 97কে রোমান সংখ্যায় লেখো। 49 আর 97কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি, তাহলে এই ক্ষেত্রে 49 সংখ্যা দুটো লিখবো আমরা, 49 একটা লিখবো আর একটা হবে 97। তাহলে এবার দেখো 90 অর্থাৎ 100তে হয় সেঞ্চুরি, আর 90 যদি ধরি, এখানে যদি আমরা লিখি 90 + 7, আর যদি 49 মানে কি 40 + 9, 40 কত হয় বলো তো, 40 হয়, তাহলে কত হবে 40 কিসে হবে আমরা জানি, 40 হবে XL হলে কি হবে, XL হলে কি 40, আর 9 মানে কি IX 9। আর নিচেটা দেখো 90 মানে কি হয়, সেঞ্চুরিকে 10 কম, অর্থাৎ XC হবে XC, আর +7 মানে কত হবে, তাহলে V167 হয়ে গেছে। তাহলে এবার আমরা কি লিখবো, তাহলে XL IX, আর এটা কি হবে, তাহলে XC, তাহলে VII, বুঝেছে, VII, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, 3 থেকে প্রশ্ন দেখো, 3 একেরটা বলা আছে 301 মিলিমিটার সমান কত মিটার। বলেছে আমরা জানি 301 মিলিমিটার সমান কত মিটার, অর্থাৎ ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ডান থেকে বামে আসি ক্রমশই ভাগ হবে, মিলি থেকে মিটার অর্থাৎ বাম থেকে ডান থেকে বামে আসছে অর্থাৎ ভাগ হচ্ছে, একক কত হচ্ছে, একক 3টি ঘরের পার্থক্য অর্থাৎ 1000, 1000 দিয়ে ভাগ করব, অর্থাৎ 301 মিলিমিটার সমান কত হবে, আমরা মিলিমিটার থেকে মিটারে আসবো, অর্থাৎ কত দিয়ে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 301 বাই কত হচ্ছে 1000, তাহলে 301 বাই 1000 হচ্ছে, 301 বাই 1000 মানে কত জানি আমরা, তাহলে আমরা একের পিঠে 3টে শূন্য আছে মানে কি, আমরা লবটা পুনরায় লিখবো, লবটা অর্থাৎ 3টি অঙ্ক আছে লব, আর এখানে হর কিন্তু একের পিঠে 2টে শূন্য আছে, 3টে শূন্য আছে, সুতরাং ডান দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3, এখানে দশমিক বসবে, তার আগে একটা শূন্য বসে দাও। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটা কি হবে, মিটার হবে, 0.301 মিটার, বুঝে গেছে।
চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 4 দিকের প্রশ্ন, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 56টি হলে গল্পের বই কত হবে? তাহলে গল্পের বই কত হবে, তাহলে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত বলা আছে, তাহলে পড়ার বই, তাহলে পড়ার বই ইস টু গল্পের বই সমান কত বলেছে, 4:3। এখানে বলেছে পড়ার বই 56টি আছে, সুতরাং আমরা লিখতে পারি যে শর্তানুসারে পড়ার বই বাই গল্পের বই সমান 4/3, বা এখানে পড়ার বই আছে 56টি, 56 বাই গল্পের বই সমান কত হবে, 4/3, বা তো গল্পের বইয়ের সঙ্গে 4 গুণ করব আর 56 সঙ্গে 3 গুণ করব, অতএব গল্পের বই কত হবে, গল্পের বই গুণিতক 4 আবার 56 গুণিতক 3, 56 গুণিতক 3, বা তাহলে এই গল্পের বই কত হবে, 4 এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 56 গুণিতক 3/4, 4 একে 4, 4 4 16, 14 দিনে 42, কত হচ্ছে 42টি হবে, বুঝছে? তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে, 42টি। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন হচ্ছে 5 থেকে প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল এত, সংখ্যা দুটির গসাগু এত হলে, দুটি সংখ্যার যোগফল বলা আছে এত, সংখ্যা দুটির গসাগু এত হলে সংখ্যা দুটি কী কী নির্ণয় করো। সংখ্যা দুটির গসাগু বলা আছে 48, বুঝা গেছে? তাহলে সংখ্যা দুটি কী কী আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ধরবো যে ধরি সংখ্যা দুটি যথাক্রমে, যেহেতু গসাগু বলা আছে, গসাগু 48 বলা আছে, গসাগু যেহেতু 48 বলা আছে, সুতরাং ধরি সংখ্যা দুটি যথাক্রমে 48A ও 48B। তাই দুটি সংখ্যা পেলাম আমরা, যদি গসাগু 48 হচ্ছে, সুতরাং সংখ্যা দুটি কী হবে, সংখ্যা দুটি ক্রমশই 48A হবে আর 48B হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখবো, তো অতএব শর্তানুসারে শর্তানুসারে 48A প্লাস 48B সংখ্যা দুটির যোগফল বলা আছে 384, বা 48 কমন নাও, নিয়ে A প্লাস বি করো ইকুয়ালস টু 384, বা A প্লাস বি ইকুয়ালস টু কত হবে, 384/48, আর এর সঙ্গে যেহেতু বলা হচ্ছে আমরা কাটাকাটি করে নিতে পারি, 48 আসতে কত হচ্ছে তোমার 384, অতএব এ প্লাস বি কত হচ্ছে সমান 8 হচ্ছে। এ প্লাস বি এর মান কত হচ্ছে 8, অর্থাৎ এ আর বি এর মান যে ধরেছিলাম তার মান কত হচ্ছে 8। 8কে এমন দুটি প্রাইম নাম্বার, এমন দুটি অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা বিভাজ্য করব যা কিনা এই গসাগুর সঙ্গে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কিন্তু সংখ্যা দুটি পেতে পারি। তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা যদি মৌলিক জোড় খুঁজি, তাহলে পরস্পর মৌলিক জোড় অর্থাৎ এক্ষেত্রে এ আর বি এর মান যদি খোঁজার চেষ্টা করি, যখন যদি এই 8 বেরিয়েছে, 8কে আমরা পরস্পর মৌলিক সংখ্যা জোড় খোঁজার চেষ্টা করি, যদি আমরা 1 ও 7 করি, 7 আর 8 হয়, কিন্তু এই দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, কারণ না, তাহলে এই দুটি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই দুটি যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাহলে কী কী সংখ্যা পেতে পারি আমরা, তাহলে 48 গুণিতক 1, আবার কত পাবো, আচ্ছা আবার একটা পাবো সমান কত হচ্ছে 48, আবার দেখো 7 দিয়ে যদি দেখি, তাহলে 48 গুণিতক কত হচ্ছে 7 সমান কত হবে, সমান 7 দিয়ে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে হবে 336 হবে, বুঝেছে? আবার
আবার যদি পরস্পর কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক জোড় যদি খোঁজার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে হবে এক আর এক আর 7 হয়েছে, 3 আর 5 করি, তাহলে 5 3 8, 3 ও 5 যদি হয় সেক্ষেত্রে হবে, তাহলে 48 গুণিতক কত হবে, 3 সমান কত, 8 3 24 4 হাতে 2, 4 3 12 13 14 144 হবে। আবার যদি 5 দিয়ে গুণ করি 48 সঙ্গে কত হচ্ছে, 48 সঙ্গে যদি আমরা 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে 8 5 40 শূন্য হাতে 4, আর 5 20 21 22 23 24 240। তাহলে এই দুটো সংখ্যা পেলাম, একটা পেলাম কি 48 পেলাম, আর 336 পেলাম, আবার 144 একটা পেলাম, আবার 240। তাহলে এই দুটো সংখ্যা আমরা পেতে পারি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন দেখো, প্রবৃদ্ধ কোণ ও সূক্ষ্ম কোণের উদাহরণ সহ সংখ্যা দাও। প্রবৃদ্ধ কোণ এবং সূক্ষ্ম কোণের উদাহরণ সহ সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা অবশ্যই পারবো, কেননা প্রবৃদ্ধ কোণ কাকে বলে, যে 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রির কম হলে সেগুলোকে আমরা কি, সেই মানগুলোকে আমরা কি প্রবৃদ্ধ কোণ বলি। আর স্থূলকোণ কাকে বলবো, স্থূলকোণ বলবো যে 90 ডিগ্রি বেশি হবে, 180 ডিগ্রি কম হলে সেগুলো হবে কি স্থূলকোণ হবে, কেমন। আর এর সংজ্ঞা বলেছে, আর একটা এক্সাম্পল দিয়ে দেবে, উদাহরণগুলো দিয়ে দেবে। তাহলে আমরা জানলাম যে যে 300, প্রথমে প্রবৃদ্ধ কোণ বলা আছে, প্রথমে প্রবৃদ্ধ কোণ কি বলা আছে, যে কোণগুলি যে কোণগুলি 180-র বেশি, 180 ডিগ্রি থেকে বেশি, কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা কম, সেই কোণগুলিকে কি বলবো, সেই কোণগুলিকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো, বলি, বা সেই কোণগুলিকে প্রবৃদ্ধ, আমরা কেটে দাও, সেই কোণগুলিকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দিই, 181, 900, 191, 200, 191, 271 বা 270, তারপরে হচ্ছে 389, 359, এগুলো সবগুলো কি আছে ইত্যাদি, এগুলো হচ্ছে তোমাদের প্রবৃদ্ধ কোণ হবে। আর স্থূলকোণ কাকে বলেছে, স্থূলকোণ যে কোণগুলি 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট, সেই কোণগুলিকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো, কোণগুলিকে স্থূলকোণ বলে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেব 91, 100, 125, তার হচ্ছে 170, ডিগ্রি মান দিয়ে দেবে, ডিগ্রি মান, এগুলো সবগুলো হচ্ছে ডিগ্রি মান দেবে, সব ডিগ্রি মান দেবে, বুঝেছে, একক দেবে ডিগ্রি, বুঝেছে। এবার যদি তোমাদের চিত্র চাই, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা চিত্র, যে কোনো একটা কোণ অঙ্কন করে দেখাবে। তাই বৃত্তকলা কাকে বলে, কোনো বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য এত সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে নিশ্চয়ই এর অর্ধেক হবে, 7.5-এর অর্ধেক, দেখেছে। তাহলে প্রথমে আমরা বৃত্তকলা কাকে বলে দেখে নিই। এর অ্যান্সারটা আমরা দুরকমভাবে দিতে পারি, আমি একটা অ্যান্সার দিচ্ছি, দেখো এভাবে লিখতে পারো যে বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত
অঞ্চলকে বৃত্তকলা বলে। বৃত্তকলা বা বৃত্তীয় ক্ষেত্র বলে, বুঝছে? বৃত্তকলা বা বৃত্তীয় ক্ষেত্র বলে, বুঝছে? এছাড়াও আর একটা সংজ্ঞা হতে পারে। কোন সংখ্যাটা বলো তো? না, আমরা লিখতে পারি যে বৃত্তের যে কোনো অংশকে বৃত্তকলা বলে। এরকমভাবে লিখতে পারো, বৃত্তের যে কোনো অংশকে আমরা কি বৃত্তকলা বলতে পারি। তাহলে এছাড়াও আরও লিখতে পারো তোমরা যে বৃত্তকলা হলো বৃত্তের একটি অংশ যা দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা পরিবেষ্টিত একটি ক্ষেত্র, বুঝে গেছে? এক্সাম্পল হিসাবে তোমরা যদি দেবে বা চিত্র হিসাবে যদি একটা তোমরা পেন্সিল কম্পাসে বৃত্ত অঙ্কন করো, বৃত্তের কেন্দ্র থেকে তোমরা পরিধি বরাবর দুটো ব্যাসার্ধ অঙ্কন করো, আর এই অংশটা রঙিন রং করে দাও, এইটুকু অংশ কী হবে? বৃত্তকলা, বুঝেছে? এইরকম অংশকে কী বলবো আমরা? বৃত্তকলা বলবো, বুঝেছে? বৃত্তকলা, বুঝেছে? বৃত্তকলা বলবো, কেমন? তাহলে এটা হচ্ছে আমরা নামকরণ করলাম এ বি ও। তাহলে এ ও বি বৃত্তকলা, বুঝেছে? এ ও বি বৃত্তকলা। তাহলে এরপর বলা হচ্ছে ব্যাসার্ধ বলা হচ্ছে। দেখো ব্যাসার্ধ কি বলা হচ্ছে? যে বৃত্তের বৃহত্তম যাকে আমরা কি কি বলি? ব্যাস বলি। তাহলে ব্যাস কত বলা হচ্ছে? ব্যাস ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। কত বলা হচ্ছে? 7.5 সেমি। ব্যাস যদি 7.5 সেমি হয়, ব্যাসার্ধ কত হবে তাহলে? তাহলে ব্যাসার্ধ জানি কি আমরা? ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, অর্থাৎ 7.5 বাই কত হচ্ছে? 2 সমান কত হবে? সমান দেখো এক্ষেত্রে 7.5/2 অর্থাৎ আমরা 7.5 বাই কত হবে? 10 × 2 লিখতে পারি, যেমন 75 বাই কত হবে? 20। এক্ষেত্রে আমরা যদি ভাগ করি কত হবে? তাহলে ভাগ করলে এর মানটা পরিবার হবে বা 7.5কে তোমরা করতে পারো, অসুবিধা নেই। তো চলো 75কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে 20 3 60 হচ্ছে কত নামলো? 5 নামলো। আর এখানে 1 নামলো 15, 0 দিয়ে 0 নাও। তাহলে 20 আচ্ছা 2 8 16, আচ্ছা 2 7 14, 7 2 14, 140 হচ্ছে কত নামলো? 10 নামলো। কত? 10 নামলো। তাহলে 10 হচ্ছে 0 আছে 0 পেলাম, তাহলে কত হচ্ছে? তাহলে 20 5 কত হচ্ছে? 20 5 100 কেটে গেল। তাহলে 7/20 মানে কি পেলাম আমরা? 7/20 হচ্ছে তোমাদের অর্থাৎ 3 কত হচ্ছে? 3.75 কত হচ্ছে? সেমি। তাহলে ব্যাসার্ধ কত পেলাম আমরা? ব্যাসার্ধ পেলাম 3.75। ব্যাসার্ধ কত পেলাম আমরা? 3.75 পেলাম সেমি। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো যে 3 থেকে 8 দিকে একটা থেকে গেল, 8 দিকে একটা প্রশ্ন কি বলেছে? 4321 সেকেন্ডকে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করবো। সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা কি প্রথমে ঘন্টা মিনিট, প্রথমে কিন্তু আমরা কি মিনিট কনভার্ট করবো, মিনিট বের করবো। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আমরা ঘন্টা বের করতে পারবো, তাই না? তাহলে প্রথমে আমরা কি করব? এই মানটাকে অর্থাৎ 4321কে 4321কে প্রথমে আমরা কি করব? মিনিট সেকেন্ড থেকে মিনিট বের করব, অর্থাৎ 60 দিয়ে ভাগ করব। 4321কে আমরা কি সেকেন্ডকে আমরা কি মিনিটে কনভার্ট করব, তাহলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 6 4 24, 6 5 30, 6 4 6 7 42, 6 7 42, 7 42 আর 0 কত হচ্ছে তোমাদের? 2 আর 1, তার কথা 60 দুগুণে কত হচ্ছে? 60 দুগুণে 120, কত নামলো? 1 নামলো, অর্থাৎ 72 মিনিট 1 সেকেন্ড পেলাম। কত পেলাম? 72 মিনিট কত পেলাম? 72 মিনিট 1 সেকেন্ডে। তাহলে 72 মিনিট যদি 1 সেকেন্ড হয়, আমরা কি পেলাম? 72 মিনিট পেলাম। 72 মিনিট 1 সেকেন্ড যদি হয়, এদের 72 মিনিটকে আমরা যদি মিনিটকে যদি ঘন্টায় করি তাহলে সেক্ষেত্রে হবে আবার 72কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 60 কত নামলো? 12 মিনিট। তাহলে সমান কত হচ্ছে? সমান তাহলে 1 ঘন্টা, এই 1 বেরোলো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা
72 মিনিট 1 সেকেন্ড। বুঝছে? 1 ঘন্টা 12 মিনিট হবে, 72 না 12, 1 ঘন্টা 12 মিনিট। এই যে এটা হচ্ছে মিনিট, এটা ঘন্টা মিনিট, 1 ঘন্টা 12 মিনিট 1 সেকেন্ড। চলো পরের প্রশ্ন কি বলা আছে, 3 দিকে চলে এলাম। বলেছে 3টি ধনাত্মক সংখ্যা, কি বলেছে 3টি ধনাত্মক সংখ্যা, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল বলেছে 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম দ্বিতীয়টির গুণফল হচ্ছে 32। সংখ্যা দুটি 3টি নির্ণয় করো। চলো এটা তোমরা সহজে পারবে এটা। তাহলে আমরা যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা ধরি, সেক্ষেত্রে কিন্তু এর আগে পরপর গণিতগুলো আসছে, এইরকম গণিত। চলো এই গণিতটা আরেকবার করে ফেলি আমরা। তাহলে কীভাবে আছে, আমরা ধরি 3টি সংখ্যা বলা আছে, 3টি সংখ্যা ধরি, এ বি সি ধরি। তাহলে প্রথম সংখ্যা ধরি, প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই, তৃতীয় সংখ্যা সমান হচ্ছে এক্স ওয়াই জেড। যেটা হচ্ছে এর বলা আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল বলা আছে 24। অতএব এক্স আমরা লিখতে পারি যে এক্স, এক্ষেত্রে বলা আছে 3টি সংখ্যা বলা আছে, এক্ষেত্রে এক্স ওয়াই কত হচ্ছে, এক্স প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এক্স ওয়াই ইকুয়ালস টু 24, আবার দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা অর্থাৎ ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে তোমাদের বলেছে 48, আবার প্রথম সংখ্যা অর্থাৎ এক্স জেড ইকুয়ালস টু কত বলছে 32। তাহলে এবার আমরা কী করব, শর্তানুযায়ী দিয়ে আমরা এই 3টি সংখ্যা 3টি সমীকরণকে যদি আমরা গুণ করে পাই, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে 3টি সমীকরণকে 1 নম্বর গুণিতক 2 নম্বর গুণিতক 3 নম্বর করে পাই, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই গুণিতক ওয়াই জেড গুণিতক এক্স জেড ইকুয়ালস টু 24 গুণিতক 48 গুণিতক 32, বা তাহলে দুটো করে এক্স এক্স পাচ্ছি, দুটো করে ওয়াই পাচ্ছি, আর দুটো করে জেড পাচ্ছি। এই 3টিকে একসঙ্গে গুণ করে দাও, 3টিকে গুণ করার দরকার নেই, আমরা ভেঙে ফেলি। তাহলে 24কে যদি ভাঙি, প্রথমে লসাগু করি, তাহলে 3টি সংখ্যার লসাগু করে ফেলি। তাহলে প্রথমে বলেছে 24, প্রথমে 24 বলে 24কে যদি ভাঙি, 2 12 2 6 আর 2 3, কী বলে আমরা, তাহলে 24কে যদি ভাঙি, তো কারণে পুনরায় লিখি 24 গুণিতক 48 গুণিতক 3 2 32, বা এক্স ওয়াই জেড ইকুয়ালস টু বর্গমূল দিয়ে দেবো আমরা। 24কে ভেঙেছি, 24কে ভাঙতে কী কী পেলাম, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, আবার 48কে ভেঙে দিই, তাহলে 48কে যদি আমরা ভাঙি 2 দুগুণে 4, 2 4 8, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 2 6 12, 2 3 6, কী পেলাম, তোমরা পেলাম 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, আবার পেলাম কি, আরেকটা পেলাম যে 32, 3 2 32 পেলাম, 2 1 2, 2 6 12, 16 দুগুণে 32, 2 8 16, তাহলে 2 4 8, 2 দুগুণে 4, কত পেলাম আমরা 1 2 3 4 5, 5টা 2 পেলাম। তাহলে গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 1 2 3 4 5টা পেলাম, ঠিক আছে। তো এবার আমরা জানি দুটো 2 হলে 2 এর বর্গ হচ্ছে গুণিতক, আবার দুটো 2 হলে কি 2 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 মিলে কি 2 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 মিলে কি হচ্ছে 2 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 2 এর বর্গ, আবার দুটো 2 হচ্ছে 2 এর বর্গ, বুঝছে। এবার 3 কটা পেলাম, একটা দুটো 3 পেলাম, গণিতক 3, তাহলে বর্গমূল দিয়ে দাও সমান, এবার প্রত্যেকের মাথা থেকে বর্গ আর রুট উঠে দাও, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 5 6, 1 2 3 1 2 3 গুণিতক 3 সমান 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16 দুনে 32, 32 দুনে 64, 64 3-এ, তাহলে সমান 64 গুণিতক কত হচ্ছে 3 সমান 4 3 12 2 হাতে 1, 6 3 18 কে 19, 192, কত হচ্ছে 192 আছে।
তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ওয়াই জেড যদি হয় তাহলে এক্স এই দিকে চলে আসবে, অর্থাৎ এক্সের মান যদি আমরা বের করি তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এক্স ওয়াই জেডের মান হচ্ছে, আমরা যদি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 192 যদি ধরি সেক্ষেত্রে, বা এক্স ইকুয়ালস টু কত হবে 192 বাই কত হচ্ছে এক্স ওয়াই। তাহলে 192 বাই এক্স ওয়াই এর মান কত বলা হচ্ছে, এক্স ওয়াই এর মান হচ্ছে তোমাদের, এক্স ওয়াই এর মান হচ্ছে তোমাদের, সরি ওয়াই জেড হবে মূলত, এক্স চলে গেছে ওয়াই জেড। ওয়াই জেডের মান কত আছে, ওয়াই জেডের মান 48, 4 8 48 দেওয়া আছে। তাহলে 48 বাদ দাও এখান থেকে, তাহলে 2 দিনে 4, 4 দিনে 8, 8 দিনে 16, 16 দিনে 48, 4 দিনে 18, 48, 16 দিনে 8, 2 দিনে 4, তাহলে 48 4 48 4 কত হচ্ছে 192। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত পেলাম আমরা, 4 পেলাম, ঠিক আছে। আবার এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 192 হলে তাহলে ওয়াই ইকুয়ালস টু সমান 192 বাই এক্স জেড সমান 192 বাই এক্স জেডের মান কত হচ্ছে, এক্স জেড হচ্ছে 32, 3 2 32, এর 32 কোথায় কোথায় ভেঙেছিলাম আমরা 32 দেখি, তাহলে 32 বের করি, তাহলে 2 দিনে 4, 4 দিনে 8, 8 দিনে 16, 16 দিনে 32, আর 3 দিনে 6, অর্থাৎ 32 6 কত হবে, 32 6 192 6 হচ্ছে। আবার এরপর আবার এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 192 হলে তাহলে, বা তাহলে এক্ষেত্রে জেটের মান যদি বের করি কী হবে, 192 বাই এক্স ওয়াই। তাহলে 192 বাই এক্স ওয়াই এর মান কত ছিল, এক্স ওয়াই এর মান 24 ছিল। তাহলে আমরা 192কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে কী পেলাম দেখো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 দুনে 4, 4 দুনে 8, 8 3 24, 2 দুনে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে ইকুয়ালস টু 24 আর 8 4 32, 24 আসছে 192, 8 হচ্ছে। তাহলে আমরা তিনটি সংখ্যা পেলাম, করে 4 পেলাম, 6 পেলাম আর 8 পেলাম, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 3 দিকের প্রশ্ন দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্ণয় করো যা 12, 18 ও 23 দ্বারা বিভাজ্য হবে। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা আমরা আগের ক্লাসে আমরা করেছি। প্রথমে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করবো। আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একে পেটে 3টি শূন্য। সুতরাং আমরা প্রথমে এই যে 3টি সংখ্যা রয়েছে 12, 18, 23 এর লসাগু আমরা বের করার চেষ্টা করব। প্রথমত আমরা এই 3টি সংখ্যার লসাগু বের করব, আর এর থেকে আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করা করব। তাহলে প্রথমে আমরা কি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি। তাহলে অতএব আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে প্রথমে কী করতে হবে, লসাগু করতে হবে। অতএব 12, 18 আর 23 এর লসাগু সমান কত হচ্ছে, সমান, তাহলে এদিকে 12, 18 আর 23 এর লসাগু বের করব। তাহলে 2 6 12, 9 আর 23, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দুগুণে 6, 3 3 9 আর 23। এবার আমরা কি পেলাম, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 23 সমান কি পেলাম, 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 23 সমান 2 দুগুণে 4, 3 3 9 গুণিতক 23। তাহলে এই 3টি সংখ্যাকে একসঙ্গে গুণ করলে কত হবে, 828 হবে, 828 হবে। এবার আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1000, তাই না। এবার আমরা যদি এই 1000 দিয়ে যদি ভাগ করি 828কে যদি আমরা এই 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, 828কে দিয়ে যদি ভাগ করি তাহলে এক্ষেত্রে কী হবে, ভাগফল 828 একে 828, ভাগশেষ থাকছে কত হবে, ভাগশেষ হচ্ছে 172,
সরি ভাগশেষ কত হচ্ছে 1 থেকে 10 থেকে 2 বলে 8 গেলে কত হবে 10 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 2, আর এখানে হচ্ছে 9 থেকে 2 বদলে 7, কত হচ্ছে 72, 9 থেকে 8 বদলে 172 হলো, কত হলো 172। তাহলে এই 172কে যদি আমরা 172 যদি বের করি তাহলে কী হবে, 172 যদি আমরা বের করি সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বের করতে পারি যে সেক্ষেত্রে আমরা করব যে এই প্রসেস ভাগ দিয়ে যদি করি আমরা, তাহলে হাজারের সঙ্গে আমরা কি করব, হাজার যুক্ত, তাহলে 828 মাইনাস 172 কত হবে, সমান হাজার যুক্ত, তাহলে 828 থেকে যদি আমরা 172 বাদ দিই কত হবে 656 হবে, সমান কত হবে 1656। এই পদ্ধতি যদি না দাও, এই পদ্ধতি যদি না প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু আর একটা পদ্ধতি হবে। আমরা দেখতে পাচ্ছি লসাগু বেরিয়েছিল কত হবে 828, লসাগু কত হয়েছিল 828 হয়েছিল। তাহলে এর পরবর্তী সংখ্যা যদি 828 কিন্তু 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের আমাদের 4 অঙ্কের বলা হয়েছে, তাহলে 4 অঙ্কের বলা হলে তাহলে আমরা প্রথমে কি করব, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করি সেক্ষেত্রে হবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করার চেষ্টা করি, তাহলে 828কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, কিন্তু 828 হচ্ছে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। আবার যদি 828কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কী হচ্ছে 1656 হচ্ছে, এটা একটা পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে না পূর্ণবর্গ না, ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, বুঝেছে। এরপর আমরা যদি লিখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বের করার চেষ্টা করি, প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় 999 হয়ে জানি আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যা 1 2 3 4। তাহলে এবার যদি সুতরাং আমরা এই 9999কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 828 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কত হচ্ছে 828 একে 828, কত নামলো, এক নামলো 7 8 9, আর এক নামলো কত হচ্ছে 171 হচ্ছে, আর 9 নামাও কত হচ্ছে 828 দুগুণে কত হচ্ছে, 828 দুগুণে কত হবে 8 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 4 একে 5, আর 8 দুগুণে 16 কত হচ্ছে, তাহলে 6 3 9, তাহলে এখানে কত হচ্ছে 11 থেকে 5 কত 6, আর এখানে তো 6 থাকছে, 6 থেকে 6 বলে 0 হচ্ছে, 63 হচ্ছে, 63 পেলাম আমরা। তাহলে এবার সুতরাং দিলাম 999 থেকে 9999 থেকে 63 বাদ দিয়ে, 63 বাদ দিয়ে কত হচ্ছে সমান 9936, 36 36 হয়। তাহলে এক্ষেত্রে আমরা যদি লিখতে পারি, তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা হলো, তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা সমান 9936, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে 3 দিকের প্রশ্ন হচ্ছে, 3 বলা আছে 2012 সালে 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালে 1 জানুয়ারি কী বার হবে। তাহলে এখানে 2012 সালটা লিপিয়ার ইয়ার হচ্ছে, তাই না। 2012 সাল যদি 1 জানুয়ারি লিপিয়ার ইয়ার হয়, সেক্ষেত্রে আমরা যদি 2013 সালে 1 জানুয়ারি কী হবে সেটা যদি বের করি, চলো আমরা লিখলাম যে 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের
2013 সালের 1 জানুয়ারি কী বার হবে? সেক্ষেত্রে আমরা কী করবো, ভাগ করে ফেলবো। 2012 সাল লিপিয়ার ইয়ার জানি আমরা। 2012 সাল লিপিয়ার হলে তাহলে আমরা 366 দিন পাচ্ছি। 366 দিন পাচ্ছি। 366কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। অর্থাৎ 7 3 7 4 28, 7 5 35, 7 5 কত হচ্ছে 35, কত নামলো 1 16, 7 2 কত হচ্ছে 14, কত নামলো 2, অর্থাৎ 2 দিন। রবিবারের 2 দিন পর হবে, রবিবারের 2 দিন পর, অর্থাৎ রবিবার সোম মঙ্গল, অর্থাৎ মঙ্গলবার। কীবার হবে? মঙ্গলবার হবে। এর পরের প্রশ্ন কী বলা আছে? তাহলে এর দেখে হলো, এটা হচ্ছে তিনের কত হচ্ছে এ, তিনের এটা বলা আছে। তিনের এরটা কি বলা আছে? তাহলে তিনের বি গল্প কি বলা আছে? তিনের বি এরটা হয়ে গেছে। তিনের বি বলা আছে তোমাদের ক্লাসের কোনো একজন বন্ধুর জন্ম তারিখে 20/4/2012, তাহলে আজকের দিনে তার বয়স কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে তো আমরা কি করব, ধরো তোমার বন্ধুর আজকের ডেটটা আমরা দিয়ে দিলাম। আজকের ডেট ধরি, আজকের ডেট যদি ধরি আমরা 2025 সাল, 2025 বছর ধরলাম। 2025 সাল চলছে, 2025 এটা বছর চলছে। এটা হচ্ছে মাস নভেম্বর 09 ধরো। আর দিন হিসেবে কত ধরবে? দিন হিসাবে আজকে কত তারিখ? দিন হিসাবে আজকে 11 তারিখ, 11ই নভেম্বর। তাহলে 11 দিন, আচ্ছা বছর মাস আর দিন কত হচ্ছে? আমরা কত 11 ধরলাম। তাহলে এখানে 2025 2009 09 2025 09 আর 11 হচ্ছে। এর বাদ দেবো কীভাবে? কত? 20/4/2012, তাহলে 2012 আর এখানে কত বলছে 4, আর কত হচ্ছে 20। 11 দিন থেকে 20 বাদ দেওয়া যায়নি, তাহলে মাস থেকে 1 করে কত হচ্ছে 30 হচ্ছে। 30 আর 11 কত হচ্ছে 41 হচ্ছে। 41 থেকে আমরা 20 বাদ দেবো, কত হচ্ছে 21 হচ্ছে। তাহলে 21 দিন হচ্ছে। আর এদিকে কত হচ্ছে 9 মাস হচ্ছে। 9 মাস থেকে 1 মাস চলে গেছে, অর্থাৎ 8 মাস। 8 থেকে 4 বাদ দেবো, কত হচ্ছে 4 মাস হচ্ছে। আর এদিকে হচ্ছে 2025 সাল ছিল, 2025 থেকে 12 বাদ দেবো, 12 24, একে 13, অর্থাৎ 13 বছর। কত হচ্ছে 13 বছর 4 মাস 21 দিন। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই একটু। পরের প্রশ্ন কি বলাচ্ছে? 4-এর দিকে চলে এসো আমরা। 4-এর দিকে দেখি। 4-এর এটা, রামবাবু তার মাসিক আয়ের এত % বাড়ি ভাড়া দেন। যদি রামবাবু এত টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে রামবাবুর মাসিক আয় কত হবে? রামবাবুর মাসিক আয় বলা হচ্ছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি, ধরি রামবাবুর মাসিক আয় সমান x টাকা। কত টাকা? x টাকা। তাহলে অতএব শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে বলেছে x টাকার 22% ইন্টু 22/100 ইকুয়ালস টু কত হচ্ছে 1800, কত হবে 1870 টাকা। বা x ইকুয়ালস টু কত হচ্ছে 18 ইন্টু 1870 ইন্টু কত হচ্ছে, তাহলে 100 বাই কত হচ্ছে 22% বাড়ি ভাড়া দেন। আর বাড়ি ভাড়া কত টাকা দিচ্ছেন? 1870 টাকা দিচ্ছেন। সুতরাং এক্সের মানটা আমরা বের করবো, মাসিক আয়টা বের করবো। তাহলে 11 হচ্ছে, তাহলে 11 দুগুণে 22, 11 একে 11, 7 77, 11 7 77, 11 7 77 হচ্ছে। আর কত হচ্ছে না 0, আচ্ছা 11 0 0, 2 8 16, 10 2 5 10, কত হলো সমান 85 গুণিতক 100 সমান 8500। কত পেলাম আমরা? তাহলে রামবাবুর মাসিক আয় কত পেলাম আমরা? রামবাবুর মাসিক আয় 8500 টাকা। কত হবে? 8500 টাকা। রামবাবুর মাসিক আয় কত বলেছে? 8500 টাকা। তারপরে প্রশ্ন কি বলা আছে? বিয়ের দাগের কি প্রশ্ন বলা আছে? বিয়ের দাগের প্রশ্ন বলা আছে
6/7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে এত হবে। তাহলে কত বলেছে, আমি যদি এক্স যোগ করি তাহলে কি হবে, তাহলে 6 এর 3 গুণ অর্থাৎ 3 ইন্টু কত হচ্ছে 6/7 এর সঙ্গে কত যোগ করব, ধরি আমরা যদি এক্স যোগ করি, যোগ করলে কত হবে 2 পূর্ণ 6/7 হবে, বা কত হবে 3 6 3 18 হচ্ছে 18/7 প্লাস কত হচ্ছে এক্স ইকুয়ালস টু 7 14 6 4 10 6 4 10 হচ্ছে আর 20 20/7, তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 20/7, তাহলে এই ক্ষেত্রে হবে -18 বাই কত হচ্ছে 18/7 সমান 7, তাহলে 20 মাইনাস 18 বাদ দিলে কত হচ্ছে 2, অর্থাৎ 2/7 অ্যান্সার কত হচ্ছে, তোমাদের অ্যান্সার হচ্ছে 2/7, 2/7 হবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা আছে, পাঁচের দাগে একের ট্যাগ বলে শূন্যস্থান পূরণ করো একটি গরু অনুপাতে ড্যাশ লঘু অনুপাত। কি বলা আছে, একটা গুরু অনুপাতের ড্যাশ হবে লঘু অনুপাত, অর্থাৎ ব্যস্তানুপাত হবে, ব্যস্ত অনুপাত হবে লঘু অনুপাত। তাহলে এখানে কি হবে, ব্যস্তানুপাত হবে। গুরু অনুপাতের উল্টোটা কি হয়, লঘু অনুপাত হয়, আর উল্টো হলে কি হয়, সেটা হচ্ছে ব্যস্তানুপাত হয়, বুঝেছো, ব্যস্ত অনুপাত। তারপর দেখো বিয়ের দিকে 0.35 1.05 0.09 0.27 এই চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা যাচাই করব। এই চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা যাচাই করতে হলে প্রথমে আমরা কি করব, দেখো পরপর সমানুপাতে আছে কিনা প্রথমে আমরা দেখে নিতে পারি। 0.35 ইস টু 1.05 সমানুপাতি বা ডবল অর্থাৎ 0.09 ইস টু 0.27। চলো আমি সাপোজ দশমিকগুলো তোলার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে, তাহলে এই দুটো অঙ্কের আগে দশমিক, এই দুটো অঙ্কের আগে দশমিক, আর দশমিক দশমিক তুলে যেতে পারে, আর 35 ইস টু 105 থাকছে, আর সমানুপাতি থাকছে, আর এই দুটো অঙ্কের আগে দশমিক আছে, দশমিক তুলে দাও কত হচ্ছে 9 হচ্ছে, আর দুটো আগে অঙ্কের দশমিক আছে, দশমিক তুলে দাও ইস টু 27 হচ্ছে, কত হচ্ছে। এবার দেখো 9 একে 9, 9 3 27, 35 একে 35, 35 3 105, বা তাহলে 1:3 হচ্ছে সমানুপাতি 1:3, তাহলে সমানুপাতি রয়েছে, তাহলে সমানুপাতে রয়েছে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে দেখো যে সির দাগে প্রশ্ন, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে 8:5, সম্ভাব্য চারটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে তার সাপেক্ষে পরিসীমা নির্ণয় করো। সম্ভাব্য চারটি দৈর্ঘ্য চারটি প্রস্থ নির্ণয় করে তার সাপেক্ষে পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। চলো, যদি এখানে অনুপাত রয়েছে কত 8:5 রয়েছে, যদি আমরা একটা আয়তাকার ক্ষেত্র লক্ষ্য করি, সেক্ষেত্রে হচ্ছে আয়তাকার ঘর যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা যদি প্রথমত 8:3 অনুপাত আছে বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে, যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সঙ্গত বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 8:5 বলা আছে, 8:5 বলা আছে। তাহলে 8:5 হলে তাহলে ধরি দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান 8 একক, আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে 5 একক, বুঝছে। যদি 8 একক যদি আমরা প্রথমের ক্ষেত্রে 8 একক যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ যদি 5 একক হয়, তাহলে এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে পরিসীমা কত হবে, পরিসীমা সমান কত হবে, 2 ইন্টু 8 প্লাস 5 কত হবে, সমান কত হবে 8 5 13, 13 দুগুণে 8 5 13, 13 দুগুণে 26 একক হবে। তাহলে কী কী পেলাম আমরা, 8 একটা পেলাম, 5 একটা পেলাম, আর 26 একটা পেলাম। কেমন, 26 একটা পেলাম, 26 পেয়েছি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য পেয়েছি, দৈর্ঘ্য 8 একক আছে, প্রস্থ 5 একক আছে, তাহলে আমরা লিখতে পারি 8 একক
আর 5 একক। আচ্ছা, সেক্ষেত্রে হলো কি পরিসীমা কত হলো, পরিসীমা সমান কত পেলাম আমরা, 26 একক। বুঝেছে? আবার উভয় পদে যদি আমরা কত আছে, 5 আছে, 5 10 2, উভয় পদে যদি আমরা 2 গুণ করি, অর্থাৎ এক্ষেত্রে 8 গুণিতক 2 করি দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য 8 গুণিতক 2 করলে কত, 8 দুগুণে 16 একক হচ্ছে। আর প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 5 গুণিতক কত হচ্ছে 2, 10 হচ্ছে, 10 একক। এক্ষেত্রে পরিসীমা কী হবে, পরিসীমা সমান কত হবে, তাহলে 2 × 16 যুক্ত 20 সমান 2, অর্থাৎ 26, 26 দুগুণে 52, 52 একক। পরিসীমা হলো, কী করলাম আমরা, 2 গুণ করলাম। আমরা যদি 3 গুণ করি কত হবে, আবার যদি 3 গুণ করি সেক্ষেত্রে কিন্তু তার মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত হবে, 8 × 3 = 24 হয়ে যাবে। এখানে 4টি বলা হচ্ছে, এখানে আমরা 2টো পেলাম। এরপর আবার 3 গুণ করব, আবার দৈর্ঘ্যের সঙ্গে যদি আমরা 3 গুণ করি, তাহলে 8 গুণিতক 3 কত হবে, 8 × 3 = 24, 24 একক দৈর্ঘ্য। আর প্রস্থ কত ছিল, 5 ছিল, 5 গুণিতক 3 করলে কত হবে, 5 × 3 = 15। পরিসীমা কত হবে, তাহলে 2 × 24 যুক্ত 15 সমান 2 × 5 4 5 4 9 দিক 3, কত হবে, 4 3 4 2 8, অর্থাৎ 78। পরিসীমা কত পেলাম আমরা, পরিসীমা হচ্ছে 78। আবার যদি দৈর্ঘ্যের সঙ্গে যদি আবার 4 গুণ করি, দৈর্ঘ্যের সঙ্গে যদি 4 গুণ করি সেক্ষেত্রে 8 4 32। আর প্রস্থ কত হবে, 5 গুণিতক 4, 5 4 কত হচ্ছে 20। তাহলে পরিসীমা কত হবে, 2 × 32 যুক্ত 20 সমান 2 × কত হবে, 52, বা 52 দুগুণে 104 হচ্ছে 104 পাচ্ছি, 104 একক। এভাবে হবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো, রমেশ ও তার দল ঠিক করেছে এতদিনে এত কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন এত কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। ঠিক সময় কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটা করে রাস্তা করতে হবে, বাকি দিনে তাদের কতটা করে রাস্তা তৈরি করতে হবে। এই গণিতগুলো আমি আগের মডেল স্কুলে করে দিয়েছি। এই গণিতটা কেমন, এই গণিতটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম, চলো আমি করে দিচ্ছি। একটু সময় বেশি যাচ্ছে, তবুও আমি তোমাদের জন্য এই গণিতটা আমি করে দিচ্ছি। তাহলে বলা আছে রমেশ ও তার দল ঠিক করেছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, রমেশ ও তার দল, রমেশ ও তার দল কত 33 দিনে করে কত অংশ, তাহলে 33 দিনে করে তোমাদের দেখতে পাচ্ছি আমরা 33 দিনে 24 পূর্ণ 11/15 অংশ, 15 কিমি রাস্তা তৈরি করে। এবার অতএব আমরা লিখতে পারি যে রমেশ ও তার দল একদিনে করে কত হবে, 11/15 কিমি রাস্তা। তার এরপর বলেছে তাহলে 25 দিনে কতটা করবে, তাহলে রমেশ ও তার দল 25 দিনে করবে, 25 দিনে করে কত হচ্ছে, আমরা 11/15 গুণিতক 25 সমান 5 3 15, 5 5 25, 11 5 55, 55/3 কিমি রাস্তা। তাহলে এবার বাকি রাস্তার পরিমাণ কত হবে, অতএব বাকি রাস্তা
সমান আমরা কী করবো 24/11 কত হচ্ছে 15 থেকে আমরা কত বাদ দেবো 55/3 বাদ দেবো সমান পূর্ণটা ভেঙে নেই অর্থাৎ 371 কত হচ্ছে 15 মাইনাস 55/3 সমান ভগ্নাংশের ভাগ করবো 15 3 লসাগু করলে 15 হচ্ছে এদিকে 371 থেকে কত বাদ দেবো তাহলে 275 বাদ দেবো সমান 371 থেকে 275 বাদ দিলে কত হচ্ছে তোমাদের 96 কত হচ্ছে 15 কাটাকুটি করলে 5 3 15 3 5 15 3 আর 3 3 না 3 2 6 অর্থাৎ 32 কত হচ্ছে 5 কিমি বুঝেছে। এরপর বাকি সময় কত হবে 33 থেকে আমরা 25 বাদ দেব সময় কত হচ্ছে 8 দিন। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব 8 দিনে 8 দিনে কত অংশ করে তাহলে 8 দিনে তৈরি করবে 32/5 কিমি রাস্তা। তাহলে একদিনে তৈরি করবে কত হবে তাহলে 32/8 ভাজিত কত হচ্ছে 32/5 ভাজিত 8 সমান কত হচ্ছে সমান তাহলে 32/5 গুণিতক 1/8 8 4 32 সমান কত হচ্ছে সমান 4/5 অংশ। অতএব লিখতে পারি যে ঠিক সময় বাকি কাজ শেষ করতে বলি আচ্ছা বাকি কাজ রমেশ ও তার দলকে বাকি দিনের দিন 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে কিমি 4/5। তারপর প্রশ্ন কি বলা হচ্ছে পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এর পরেরটা রয়েছে পরের যে প্রশ্নটা রয়েছে দেখো 7 দাগের প্রশ্ন সাথে এক্ষেত্রে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি একটি বাহু দৈর্ঘ্য কী হবে সমবাহু ত্রিভুজ বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে এত সেমি। তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে 3 দিয়ে ভাগ করে দাও 51.35কে সমবাহু ত্রিভুজকে কী বলবো আমরা যে ত্রিভুজের 3টি বাহু সমান থাকে কী বলবো আমরা সমবাহু ত্রিভুজ বলবো কী বলবো সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এক্ষেত্রে কী বলা হচ্ছে যে এক্ষেত্রে বলা হচ্ছে যে পরিসীমা সমবাহু ত্রিভুজের তাহলে কি বলা আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 51.75 সেমি। তাহলে অতএব একটি বাহু দৈর্ঘ্য কত হবে সমান 3 দিয়ে ভাগ করবো সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান হয় সুতরাং 3 দিয়ে ভাগ করব তাহলে 51.75/3 তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো তাহলে সচরাচর ভাগটা আমরা করবো এইভাবে তাহলে 51 লেখো 51.75 কত হবে 3 দিয়ে ভাগ করব 3 একে 3 বাকি 2 21 3 7 কত হচ্ছে 21 2 21 দশমিক তুলে দাও কত 7 নাম্বার 3 দুগুণে কত হচ্ছে 6 1 নাম্বার 5 3 5 কত হচ্ছে 15 1 5 15 কত 17 দশমিক সমান 17.25 25 কি বলা হচ্ছে একক 25 সেমি। তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত পেলাম আমরা একটি বাহু দৈর্ঘ্য পেলাম কি না 17.25 সেমি। চলো পরের প্রশ্নে বিয়ের দাগের একটা প্রশ্ন রয়েছে বিয়ের দাগের প্রশ্ন রয়েছে ওই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য দার্জিলিং বেড়াতে যাবে খরচে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে এবং মোট টাকা উঠেছে কত হবে এত টাকা চাঁদা উঠেছে তাহলে কতজন সময় দরকার সেটা আমাদের লিখতে হবে। তাহলে মোট টাকা কত উঠেছে এই গণিত আমি আগের মডেল স্কুলে সম্পূর্ণ করে দিয়েছি আমরা জানি ধরি
কতজন সদস্য হয়েছে, তাহলে ধরি এই বছরে আমাদের পাড়া ক্লাব থেকে কিছু সদস্য বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হবে। অর্থাৎ যতজন সদস্য তার থেকে 4 গুণ টাকা নেওয়া হবে। অর্থাৎ এখানে কতজন সদস্য বেড়াতে যাবে। প্রথমে ধরি x জন সদস্য বেড়াতে যাবে। চাঁদা উঠেছে কত হবে, চাঁদা উঠেছে সমান, তাহলে যে যতজন সদস্য তার 4 গুণ টাকা অর্থাৎ 4x টাকা। অতএব শর্তানুসারে x ইন্টু 4x ইকুয়ালস টু কত হচ্ছে 4096, বা 4x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 4096, বা x স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 4096 বাই কত হচ্ছে 4, 4 4 4 0 0, 4 2 8 আর 16, 4 4 16 কত হচ্ছে, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 1024, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বর্গমূল 1024, তাহলে 1024 বর্গমূল কত হবে, তাহলে কত হচ্ছে 3 3 কত হচ্ছে 9, কত 1 2 4 3 ডবল করে 6, কত হচ্ছে 6 2 12, 2 দিলে এখানে 2 দাও 2 2 4 12 2 124, 32, বা এক্স ইকুয়ালস টু কত হবে 32 হবে। তাহলে কতজন বেড়াতে যাবে, 32 জন সদস্য বেড়াতে যাবে। পরের প্রশ্ন কি বলা আছে, তাহলে পরের প্রশ্ন কি বলা আছে দেখে নিই আমরা। বলা হচ্ছে 4 দাগে 4 এক বলা আছে, একের জায়গায় 4 একের এরটা কি বলেছে -9 মিটার উত্তরে, এর বিপরীত রাশি লেখো -9 মিটার উত্তরে। তাহলে এর বিপরীত রাশিটা আমরা এখানে লিখে দিতে পারি 9 মিটার উত্তরে। -9 মিটার উত্তরে মানে কি 9 মিটার উত্তরে। উত্তরে তাহলে -4 এর চেয়ে বড়, -4 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা লেখো যা সংখ্যা রেখার সাহায্যে দেখাও। সংখ্যা রেখার সাহায্যে দেখাও, -4 এর থেকে বড় 5 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা লেখো যারা সংখ্যা রেখার দেখাতে বলছে আমাদেরকে। তাহলে সংখ্যা রেখা যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে সেক্ষেত্রে আমি যদি লিখি যে অনেকগুলো হবে, যে -4 আছে, তাহলে কি কি মানগুলো হতে পারে, তাহলে সংখ্যা রেখার সাহায্যে দেখি কত পর্যন্ত, 5 পর্যন্ত বলা হচ্ছে এখানে। এখানে মধ্যে 5 এর চেয়ে ছোট হবে বলা হচ্ছে, 5 এর চেয়ে ছোট, অর্থাৎ কি বলেছে মাইনাস, এখানে যদি আমরা শূন্য ধরি, শূন্য ডান দিকে ধনাত্মক রাশি 1 + 1 + 2 + 3 + 4 আর +5 হবে। তাহলে এক্ষেত্রে বাম দিকে হলে কি হবে, ক্রমশ ঋণাত্মক রাশি মানগুলো কমে যাবে, -1 -2 -3 -4। তোমাদের বলেছে -4 এর চেয়ে বড় কোনগুলো হবে, এখান থেকে তোমরা শুরু করবে এইদিকে আর এইদিকে শুরু করবে। তাহলে -4 আর 5 এর মাঝে কি কি পেলাম, -2 -3 -2 -1 0 1 2 3 4, এতগুলো রাশি পেলাম, বুঝে গেছে। তাহলে চলো কি পরের প্রশ্ন কি বলা আছে, বি এর দাগে হয়ে গেছে, এর দাগে বি এর দাগে হয়ে গেছে, তা 2 এর 4 এর 2 এর এরটা কি বলা আছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করে বলা আছে। সংখ্যা রেখার সাহায্যে যোগটা তোমরা অবভিয়াসলি পারবে, কেমন সংখ্যা রেখার সাহায্যে যোগটা আমরা সহজেই করতে পারি। কত বলেছে, বাম দিকে -9 বলা আছে, বাম দিকে -9, অর্থাৎ আমরা এদিকে লিখতে পারি -9 -8 -7 -6 -5 -4 -3 9 8 7 6 5 4 3 2 1 0, তারপরে 1 2 3, এরকম এই পর্যন্ত রাখি। তাহলে -3 দেখো, -9 বলা আছে, অর্থাৎ 9 ঘর আসবে, শূন্য দিকে বাম দিকে ক ঘর আসবে, 9 ঘর আসবে, 9 ঘর আসবে। তাহলে -9 হলো, বাম দিয়ে তীর চিহ্ন থাকলে সেটা মাইনাস বোঝায়। আর এখানে বলা হচ্ছে +5, অর্থাৎ 5 ঘর পিছবে। তাহলে 1 2 3 4 5,
অর্থাৎ 5 ঘর পিছ হবে 1 2 3 1 2 3 4 5, অর্থাৎ ডান দিকে এগিয়ে যাবে, ধনাত্মক রাশি হবে। এটা যে +4 হচ্ছে। আর কতটুকু অংশ বাকি আছে দেখতে পাচ্ছি আমরা, এইটুকু অংশ বাকি আছে, অর্থাৎ 4 থেকে কত অংশ, এইটুকু অংশ, অর্থাৎ এইটুকু অংশ বাকি আছে আমাদেরকে। আর কত অংশ দেখতে পাচ্ছি, ঋণাত্মকের মানটা বেশিটা বাকি আছে, ঋণাত্মকের মানটা বেশিটা বাকি আছে, কত হবে -5, -5 হবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী বলেছে -13 এর পরম মান কত হবে, 13, এই জানি তো 13 হবে, -13 এর পরম মান, তো পূর্ণ রাশিটা হবে তার পরম মান হবে, অর্থাৎ 13 হবে, বুঝেছ। যোগফল নির্ণয় করো, তোমরা এই যোগফলগুলো অবশ্যই পারবে, এগুলো যোগ করতে পারবে। এর একটা এর দিকে একটা আছে আর বির দিকে একটা আছে, এই যোগগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারবে, অত্যন্ত সহজ। দেখো 4-এর দিকে কী বলা আছে, ফিরোজ বর্তমানে বয়স হচ্ছে x বছর, 17 বছর আগে ফিরোজের বয়স কত ছিল, তাহলে x মাইনাস কত হবে, x মাইনাস কত হচ্ছে 17, x মাইনাস 17 বছর। এর দিকে ফিরোজের বর্তমান বয়স হয়ে গেছে, বিয়ের দিকে বলেছে, বিয়ের একেরটাকে বলেছে একের প্রশ্ন, বিয়ের প্রশ্ন বলেছে এই দুটি বীজগাণিতিক সংখ্যামালার কোন কোন নিয়ম মেনে চলে তা লেখো। প্রথমটা দেখতে পাচ্ছি বিয়ের একেরটা বলা আছে, বিয়ের একেরটা বলা আছে, দেখো বিয়ের একেরটা হবে বিনিময় নিয়ম, x+2 আবার 2+x, এটা যোগের বিনিময় নিয়ম। একের দাগেরটা কী হবে, তাহলে একের দাগেরটা হচ্ছে বিনিময় নিয়ম, বিনিময়। 2-এর দাগেরটা কী হচ্ছে, 2-এর বিচ্ছেদ নিয়ম, তাহলে a × b+c, আবার এর চেঞ্জ হয়ে গেছে, তাহলে এর সঙ্গে বি গুণ হয়েছে যুক্ত, আবার এর সঙ্গে সি গুণ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। 2-এর দাগে কী নিয়ম হয়েছে, 2-এর দাগে বিচ্ছেদ নিয়ম হয়েছে, বিচ্ছেদ নিয়ম হয়েছে, বুঝেছে। 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কী হবে, বিচ্ছেদ নিয়ম, আর 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে, বিনিময় নিয়ম, বুঝেছে। পরবর্তী বলা আছে কি, 5-এর থেকে চলে এলাম আমরা, চিত্রসহ সংজ্ঞা দাও ট্রাপিজিয়াম আর রম্বস। প্রথমটা ট্রাপিজিয়াম কাকে বলে, তাহলে তার একটা সংজ্ঞা দিয়ে চিত্রটা দেখাবার চেষ্টা করি। দেখো এখানে বলা আছে রম্বসের সংজ্ঞাটা তোমরা একটু দেখে নাও, যে সরি ট্রাপিজিয়ামের সংজ্ঞা দেখে নাও। বলেছে দেখো, যে সব চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাদের কি বলে, ট্রাপিজিয়াম বলে। আর ট্রাপিজিয়ামের চিত্রটা জানো, এই দুটি তির্যক বাহু থাকবে আর এরা দুই সমান্তরাল সরলরেখা, এ বি ডিসি হচ্ছে সমান্তরাল সরলরেখা, এরা সবাই ট্রাপিজিয়াম বলেছে, এদের এ বি সমান্তরাল ডিসি, অর্থাৎ এ বি ও ডিসি পরস্পর সমান্তরাল, বলছে এইটুকু লিখতে হবে। তাহলে এরপর কি বলা আছে, রম্বস। দেখো রম্বস, যে সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস হচ্ছে। রম্বস চিত্রটা দিয়ে দেবে, মনে করি রম্বসের প্রতিটি বাহু কিন্তু কী হয়, সমান হয়, এগুলো তার কর্ণ, লাল যে রেখা দ্বারা অঙ্কন টানা হয়েছে সেগুলো হচ্ছে কর্ণ। আর বাহুগুলো দেখো, রম্বসের বাহুগুলো প্রতিটি বাহু কিন্তু সমান হয়, বুঝেছে। আর রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, আর সবগুলো বাহু কিন্তু সমান হবে, বুঝে গেছে। আর কর্ণ দুটি অসমান হবে, বুঝেছে। পরবর্তী কি বলেছে, 2 থেকে প্রশ্ন, চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ অঙ্কন করো, চাঁদার সাহায্যে অঙ্কন করতে হবে কোণটি কি, পেন্সিল কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে পেন্সিল কম্পাসে ধরো 55 ডিগ্রি কোণ অঙ্কন করলে চাঁদার সাহায্যে, আর সমদ্বিখণ্ডিত করতে হলে এখানে কাটা বসে এদিকে কাটো একবার, এখানে কাটা বসে এদিকে কাটো একবার, এবার সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। আবার 2-3 থেকে দেখো, প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। এই যে চিত্রটা দেওয়া আছে সবগুলো বাহুগুলো যোগ করে ফেলবে, হ্যাঁ, 2 7 2 5 যতগুলো বাহু আছে সব যোগ করে ফেলো, যোগফলটা হচ্ছে তার পরিসীমা, বুঝছে। 4 থেকে দেখো, 4 এটা বলেছে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি হবে, একটি হবে, এ বি রশ্মির প্রান্তবিন্দু হবে একটি। আর এখানে দেখা যাচ্ছে, তাহলে এ বি রশ্মি বলেছে, আচ্ছা এ বি রশ্মির প্রান্তবিন্দু কত হবে, আচ্ছা একটি হবে। তারপর চিত্রে দেখো এ বি সি, আচ্ছা সমরেখ বিন্দু বলা আছে, তাহলে এর মধ্যে এসি বলা আছে, এসি পুরোটা দৈর্ঘ্য, এসি দেখি কত বাদে, বিসি বাদ দেবো, বিসি বাদ দিলে কত হবে, এ বি পড়ে থাকবে, অথবা অ্যান্সার তোমাদের কী হবে, এ বি হবে। তারপরে বি এর এ বি হয়ে গেছে, সি দেখে দেখো এ ও বি সমান কত হবে, দেখো এ ও বি দুটো কোণ হচ্ছে, এ ও সি কোণ, আবার বি ও সি কোণ, তাহলে এ ও সি কোণ আবার বি ও সি কোণ, বুঝেছে। পরবর্তী চলো কী বলেছে,
5 দাগের এরটা পকেট দাগে কী বলা আছে, 6টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকবে? 6টার সময় ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা 180 ডিগ্রি কোণে থাকবে। আয়তক্ষেত্রে প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করো। আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কত হবে? প্রতিসম রেখা হবে 2টি। তারপরে হচ্ছে 90 ডিগ্রি, বলেছে 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ত্রিভুজটির নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে 6 দাগের একেরটা বলে চাঁদার সাহায্যে 220 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্যে 220 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। এটা 220 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ। স্কেল ও পেন্সিলের সাহায্যে কী বলা আছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের এ বি সরলরেখাংশ অঙ্কন করো। এ বি সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে বৃত্ত অঙ্কন করো। সমদ্বিখণ্ডিত করে বৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে কী করবো, একটা কেন্দ্রকে একটা কী করবো, একটা সরলরেখা অঙ্কন করবো। তাহলে সরলরেখা এ বি 8 সেমি মাপের সরলরেখা সমদ্বিখণ্ডিত করতে হলে এখানে কাটা বসে এইদিকে কাটো, আর এখানে কাটা বসে এখানে কাটো। একই মাপে এখানে কাটা বসে এইদিকে কাটো, এখানে কাটা বসে এইদিকে কাটো। লম্ব অঙ্কন করে দাও। এর অর্ধেক হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তো এখানে পেন্সিল কম্পাস সেট করে এর ব্যাসার্ধ নিয়ে তোমরা রাউন্ড করে দাও। কী হবে? তোমাদের কী হবে? বৃত্ত অঙ্কন হয়ে যাবে। তাহলে দেখো এ বি একটি সরলরেখাংশ যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। ওই সরলরেখাংশের উপর পি ও কিউ দুটি বিন্দু নাও। ওই বিন্দু দুটিকে পি এম ও কিউ এন লম্ব অঙ্কন করো। পি এম ও কিউ এন এর পরস্পরচ্ছেদী না সমান্তরাল। তাহলে এক্ষেত্রে বলা আছে, তাহলে এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করবো। প্রথমে আমরা এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করবো। তাহলে যার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি দৈর্ঘ্য হচ্ছে। তাহলে ওই সরলরেখাংশের উপর এই সরলরেখাংশের উপর পি কিউ দুটি লম্ব দুই বিন্দু নাও। যে পি এখানে নিলাম, এটা এ বি ছিল, এ বি, এখানে পি বিন্দু আর এখানে কিউ বিন্দু। আর এই বিন্দু দুটি পি এম ও কিউ এন লম্ব অঙ্কন করো। পি এম ও কিউ এন এর পরস্পর ছেদি না সমান্তরাল। দেখো দেখতে পাচ্ছি আমরা, পরস্পর ছেদিও হবে না, এটা সমান্তরাল হবে। তাহলে এখানে এই বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। কীভাবে না, তোমরা এখানে যে এ বিন্দু নিয়েছিলাম, তাই না, এখান থেকে এ বিন্দু নিয়েছিলাম, এর উপরে যদি লম্ব অঙ্কন করি, এখানে হবে কি, প্রথমে এম বলা হচ্ছে, প্রথমটা এম হবে, আর এখানে হবে কিউ বিন্দুর উপর কী হবে, এন হবে। এবার লম্ব অঙ্কন করতে হবে কী হবে তোমরা অবশ্যই জানো। তাহলে তোমরা উভয় দিকে যদি কেটে দাও, তাহলে কেটে দিলে কিন্তু এর উপর কি লম্ব সহজে অঙ্কন করতে পারবে, বুঝেছো? তাহলে এক্ষেত্রে এখানে একটা বিন্দু যদি নাও পি বিন্দু, তাহলে এ বি বাহুর উপর দুটি বিন্দু বলা হয়েছিল, পি ও কিউ দুটি বিন্দু। চলো একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা কি করব, কত সেমি বলা আছে, 7 সেমি না কত বলা হচ্ছে তোমাদেরকে, তোমাদের বলা হয়েছে তোমাদের 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ তোমরা টেনে নাও। আর 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, 7 সেমি। তাহলে এর উপর দুটি বিন্দু নাও, এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম। এর উপর লম্ব অঙ্কন করতে হবে। এটা দিলাম আমরা পি বিন্দু, এটা কিউ বিন্দু দিলাম, এটা এ, এটা বি, এ বি হয়েছে, এবার আমরা কী করবো, এই বিন্দুতে কাঁটা বসিয়ে তোমরা এই রাউন্ড তোমরা অঙ্কন করো। রাউন্ড অঙ্কন করলে এখানে কাঁটা বসিয়ে তোমরা এইদিকে কাটো একবার, আর এখানে কাঁটা বসিয়ে তোমরা এইদিকে কাটো, এর উপর একটা লম্ব অঙ্কন করে দাও। আবার এখানে একই রকমভাবে এর অর্ধবৃত্ত অঙ্কন করো, এখানে কাঁটা বসিয়ে উপরের দিকে একবার এদিকে কাটো, এখানে কাঁটা বসিয়ে একবার এদিকে কাটো, এবার সোজা যুক্ত করে দাও, বুঝেছো? এখানে এম দিলাম নামকরণ, এটা হচ্ছে এন দিলাম। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, সাথে দেখে তোমাদের রয়েছে এখানে আয়তলেখ অঙ্কন করতে বলছে, আয়তক্ষেত্র বা স্তম্ভলেখ অঙ্কন করতে বলছে। এটা তোমরা অবশ্যই পারবে। দুই দেখে দেখো, এক শহরের 50টি বাড়ির রান্নার জন্য বিভিন্ন রকমের জ্বালানি ব্যবহারের স্তম্ভলেখ হচ্ছে নিচে দেওয়া হলো, স্তম্ভলেখ থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলেছে সব থেকে বেশি বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে? সব থেকে বেশি বাড়ি বলেছে গ্যাসের জ্বালানি, অর্থাৎ এখানে 1 বাড়ি বলা আছে, সব থেকে গ্যাসের জ্বালানি বলা আছে, অ্যান্সার কী হবে, গ্যাস। বিটা বলছে সব থেকে কম বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে? সব থেকে কম বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে? সব থেকে কম বাড়ি কম জ্বালানি বিদ্যুৎ। কি বলেছে, বিদ্যুৎ কম ব্যবহার করে, এখানে কী হবে, বিদ্যুৎ। তারপরে দেখো, সে কটি বাড়ি জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে? কটি বাড়ি
জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করি। কয়লা হচ্ছে দেখো এখানে বলেছে 10টি হবে, 10টি বাড়ি, ঈশ্বরের 10-এর সাথে দেখো 10টি, তাহলে এখানে কী হবে 10টি বাড়ি। তাহলে ডি থেকে দেখো একই সংখ্যক জ্বালানি ব্যবহার করে এমন বাড়ির সংখ্যা করে একই সংখ্যক ব্যবহার করে কাঠ ও কেরোসিন। কী হচ্ছে কাঠ ও কেরোসিন, মোট কত হচ্ছে এদিকে 25টি বলেছে, এদিকেও 25টি, তাহলে কত হচ্ছে একই সংখ্যক জ্বালানি ব্যবহার করে এমন বাড়ির সংখ্যা কটি হবে 25টি হবে, 25টি বাড়ি হবে। কাঠ ও কেরোসিন উভয় ব্যবহার করে কত হবে 25টি হবে, বোঝা গেছে। তাহলে নিচে হচ্ছে তোমাদের ট্যালি মার্ক রয়েছে, ট্যালি মার্কটা তোমরা অবশ্যই পারবে। কেমন, আজকের আমি তোমাদের এদিকে নেই দেখতে পাচ্ছি, আজকে আমি তোমাদের 14 নম্বর মডেলসগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু সমস্যা থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি তার যথাযথ অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, তোমার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।